ঠিক করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ঠিক করে দিচ্ছে যে আমরা কোন দেশ থেকে কতটুকু আমদানি করতে পারবো। তবে আমাদের দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। তাহলে বাংলাদেশের সরকার কেন সেই চুক্তির বাস্তবায়নের পথে হাঁটছে? রাশিয়ান কিংবা চীন যে কোনো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরবর্তীকালীন সরকার নির্বাচনের ঠিক 3 দিন আগে একটা অবৈধ বাণিজ্য চুক্তি করে যায়। সেটাকে বাণিজ্য চুক্তি বললে ভুল হবে, সেটা একটা দাসত্বের চুক্তি। বাংলাদেশের যে কোনো জনগণ যে পড়তে সক্ষম, সে যদি 36 পৃষ্ঠার চুক্তি পড়ে তাহলে সে বুঝতে পারবে যে ইন্টারিম সরকার মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মার্কিনীদের কাছে বেচে দিল। এবং আমরা দেখছি এই নিয়ে আমাদের এই সংসদে না বিরোধী দল না সরকারি দল কেউ আলোচনা করে। একজন স্বতন্ত্র এমপি এই বিষয়ে আলোচনা তোলার চেষ্টা করেছিল, তাকে নোট অফ ডিসেন্ট দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। ওই সংসদে হামে মৃত্যুবরণ করছে এমন কয়জন শিশুকে নিয়ে আলাপ হয়, কৃষকদেরকে নিয়ে কতক্ষণ আলাপ হয়, আমার শ্রমিককে নিয়ে, আমার দেশীয় শিল্প নিয়ে কতক্ষণ আলাপ হয় না। ওই সংসদ জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে পারে না। এই কারণে ওই সংসদকে আমরা আসলে শুয়োরের ঘর বলতে চাই, যেখানে আসলে জনগণের কোনো আকাঙ্ক্ষা বা প্রত্যাশা নিয়ে কথা হয় না। আপনারা জানেন এই চুক্তির মধ্যে লেখা আছে যে মার্কিনরা আমাদেরকে ঠিক করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ঠিক করে দিচ্ছে যে আমরা কোন দেশ থেকে কতটুকু আমদানি করতে পারবো, কোন দেশের সাথে আমাদের চুক্তি করার আগে মার্কিনীদের পারমিশন নিতে হবে। আমি জানতে চাই আমি কি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাকি আমি মার্কিনীদের একটা কলোনি রাষ্ট্র? যদি নাই হয়ে থাকে তাহলে এই দাসত্ব কোন কারণে এবং কেন এই দাসত্বের বিরোধিতা আমাদের সরকার করতে পারছে না? যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে যা হবে, তাহলে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের ওষুধ শিল্প, বাংলাদেশের পোল্ট্রি ধ্বংস হয়ে যাবে। দেখেন, সকল দেশের সাথেই চুক্তি করা যায়, কোন দেশের সাথে চুক্তি করতে আপত্তি নাই। চুক্তিটা হতে হবে পারস্পরিক, চুক্তিতে আত্মমর্যাদা দেখতে হবে, চুক্তিতে দেশের জনগণের স্বার্থ দেখতে হবে। এটা কোনো চুক্তি না, এটা হচ্ছে দেশকে বিক্রি করে দেওয়া। মার্কিনীরা বলে দিচ্ছে আমাদের তাদের থেকে কি কিনতে হবে। মার্কিনীদের এই যে ট্যারিফ, ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফকে অবৈধ ঘোষণা করছে যুক্তরাষ্ট্রের আদালত। তাহলে বাংলাদেশের সরকার কেন সেই চুক্তির বাস্তবায়নের পথে হাঁটছে? এটা কোনো বাণিজ্যিক চুক্তি না, এটা হচ্ছে দেশকে বিক্রি করার চুক্তি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বেহায়া বেশরমের মতো মিডিয়ার সামনে এসে বলে অপরাপর চুক্তির সাথে মিলিয়ে দেখেন আমরা ভালো চুক্তি করেছি, আমরা মিলিয়ে দেখেছি, আমরা মালয়েশিয়ার সাথে আমেরিকার চুক্তিকে মিলিয়ে দেখেছি, সেখানেও এই পরিমাণ দাসত্ব নাই যে পরিমাণ দাসত্ব ওই অন্তর্বর্তীকালীন সরকার করেছে, যে পরিমাণ দাসত্বের পথে এই বিএনপি সরকার হাঁটতেছে। আচ্ছা, যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির মাধ্যমে আমাদের দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। সে কারণে আমরা এই চুক্তিটা চাই না। এই চুক্তিটা যত তাড়াতাড়ি সম্ভব বাতিল হতে হবে। দেশের মানুষের স্বার্থে এই চুক্তিটা বাতিল হওয়া খুবই দরকার। এই সময়ে সবচেয়ে প্রয়োজনীয় দাবি এই সময়ে এই অসম চুক্তি বাতিল করা। এই চুক্তিটা নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার খুব তড়িঘড়ি করে এই চুক্তিটা সম্পাদন করে এবং দেশের মানুষকে না জানিয়ে, দেশের মানুষের মতামত না নিয়ে এই চুক্তিটা সম্পাদিত হয়। বিশেষ করে ডেইরি এবং পোল্ট্রি শিল্প, সেই শিল্প কিন্তু এখানে বেশ খরচ। এখানকার জানেন পোল্ট্রি শিল্পদের যে খাবার দাবার যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ কিন্তু মোটামুটি ভালো। কিন্তু সেই খরচের জায়গায় 7000 পণ্য, ডেইরি এবং পোল্ট্রি পণ্য যদি বাংলাদেশে ঢোকে বিনা ট্যারিফে, মানে কোনো শুল্ক ব্যয় ছাড়াই, তাহলে ওই পণ্যের দাম স্বাভাবিকভাবে আমাদের দেশের বাজারে কম থাকবে এবং আমাদের দেশের যে স্থানীয় শিল্প, সেই শিল্পের যে উৎপাদন খরচ সেটা তুলনামূলক বেশি হবে। ফলে এই শিল্প কিন্তু ওই মার্কিন পণ্যের সামনে টিকতে পারবে না। ফলে যেটা হবে, এই পণ্যগুলো বাজার থেকে ভ্যানিশ হয়ে যাবে, এই ব্যবসায়ীরাও কিন্তু বাজারে ব্যবসা করতে পারবে না। ফলে যারা বলছে যে এখানে শিল্পের একটা উন্নয়ন হবে, এই উন্নয়ন হবে, সেই উন্নয়ন হবে, বাস্তবে এর আড়ালে কিন্তু তারা এইটা লুকাতে চাচ্ছে যে এখানকার যে আমাদের ছোট ছোট ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র ব্যবসায়ী, এখানকার পোল্ট্রি খাত, শিল্প খাত, তারপরে এই খাতগুলো ধ্বংস হবে। আরেকটা ব্যাপার আপনি যদি দেখেন, তারা বলছে আমরা তাদের কাছ থেকে তুলা, গম এগুলো কিনতে বাধ্য থাকবো, কিন্তু তারা যেই দাম নির্ধারণ করছে সেই দাম কিন্তু আমরা এখন তাদের কাছ থেকে কিনি তাদের চেয়ে অনেক বেশি। ফলে আমরা বলতে চাই এই যে চুক্তি তো হয় সমানে সমানে, আপনিও কিছু দেবেন আমিও কিছু নেব, কিন্তু চুক্তি যখন হয় একতরফাভাবে দিয়ে যাওয়া, সেই চুক্তিটাকে আমরা মনে করি অশুভ। এবং এই চুক্তির মধ্য দিয়ে আপনারা জানেন ওরা বলেছে যে ওদের দেশের সাথে সাংঘর্ষিক হয় এমন কোন দেশের সাথে আমরা কোনো চুক্তি করতে পারবো না। তাহলে এরকম একটা কথা যখন বলতে পারে, এটা তো একটা মানে মোরালি করার মতো ব্যাপার। আপনি দেখেন ওদের সাথে কেন আমাদের কনসাল্ট করতে হবে আমাদের দেশের অভ্যন্তরীণ কোনো সিদ্ধান্ত? ফলে আমাদের যে স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম দেশের যে মানে মূল বৈশিষ্ট্য, সেটার সাথে কিন্তু এই চুক্তিটা সাংঘর্ষিক। ফলে আমরা চাই এই চুক্তিটা অবিলম্বে বাতিল করা। মানে এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন কিনা আমি জানি না, কিন্তু ধরেন যে কোনো দেশের সাথে এর আগেও আপনার মনে আছে ভারতকে যখন করিডোর দেওয়া হলো, একমাত্র বামপন্থী গণতান্ত্রিক ছাত্র জোট এটার প্রতিবাদ করেছে। ফলে ভারতীয় সাম্রাজ্যবাদ হোক বা আমেরিকান সাম্রাজ্য
সাম্রাজ্যবাদ হোক অথবা রাশিয়ান কিংবা চীন, যে কোনো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যে কোনো অসম চুক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান। এই স্পষ্ট অবস্থান আমরা পূর্বেও জারি দেখিয়েছি, আজকে আবার আমরা মার্কিনদের সাথে যখন চুক্তি হচ্ছে তখন আমরা এই কথাটা বলছি। এটা কোনো একতরফা ব্যাপার নয়, যেটা সবসময় একটা পোর্ট্রেশন করার চেষ্টা করা হয় যে ভারত বিরোধিতা। আপনি দেখছেন যারা দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে তারা কিন্তু ভারতের সাথে হওয়া অসম চুক্তির বিরুদ্ধে একটা কথাও বলেনি। সারাদিন তারা রাস্তায় দিল্লি না ঢাকা বলতে থাকে ঠিকই, কিন্তু কখনো অসম চুক্তির বিরুদ্ধে তাদের কথা বলতে দেখিনি, কখনো দেখি না সীমান্ত হত্যার বিরুদ্ধে তাদের কথা বলতে। ফলে আমাদের মনে হয় এই যে দিল্লি না ঢাকা এই স্লোগানটারে শুধু একটা স্লোগান সর্বস্ব রাজনীতিতে পরিণত করা, এটার মধ্য দিয়ে রাজনীতি হয় না। ভারত বিরোধিতা মানে ভারতের সাথে যত অসম চুক্তি হয়েছে, হাসিনা আমলে যতগুলো অসম চুক্তি হয়েছে সেগুলোর বিরোধিতা করা। একইভাবে যে কোনো দেশ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশ হোক, তারা যে কোনো আগ্রাসন যে কোনো দেশের উপরে চালালে তার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ছিল, আগামীতেও স্পষ্ট থাকবে। এই মাঠে দাঁড়ায় প্রেস ক্লাবের সময় এটাই বলতে চাই যে এরা বলতে আছে যে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে একটা অবৈধ চুক্তি করেছে। আসলে কি কোনো মধ্যবর্তী সরকার সে কি তার কি ক্ষমতা রাখে ওই চুক্তি করার? আমার তো মনে হয় এই চুক্তি করতে পারে না, এবং সেটা করেও থাকে সেটা টিকবে না সংসদের কাছে। কেননা বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার, বহুদলীয় সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার হয়েছে, এবং তারেক রহমান তার প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপি ক্ষমতায় গেছে। ওনারা কিন্তু ইউনূস সরকারের সেই যে জুলাই সনদ, ওই জুলাই সনদে অনেক কথাই বলা আছে, কিন্তু আমরাও জুলাই আন্দোলনে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে বলছি যে জুলাই রক্ষা কবচ এটা এদেশের ছাত্র জনতা সৈনিক সবার জন্য গণতন্ত্র রক্ষার কবচ। এটাকে সংসদও মানবে, গণভোটও মানবে, কিন্তু যেটা গণভোটে মানবে না এটা সংসদেও মানবে না। কেননা সব উল্টো পাল্টা কথা বললেই চলবে না, যৌক্তিক থাকতে হবে। বারবার কিন্তু তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী এখন, উনি কিন্তু নির্বাচনী ইশতেহারও বলেছে এবং রংপুরে ঘোষণা দিয়েছে যে আমরা জুলাই সনদকে বাস্তবায়িত করবো। আমরা হ্যাঁ ভোটের পক্ষে, তবে যেগুলো যৌক্তিক, যেগুলি সংবিধানের সাথে কন্ট্রাডিকশন না। আজকে এই যে আন্দোলন সংগ্রাম সবই ঠিক আছে, যদি এইরকমই কিছু একটা দেখা যায় যেটা বাংলাদেশের জন্য অমঙ্গল, তাহলে অবশ্যই সংসদ এটা গ্রহণ করবে না, এটা বাতিল হয়ে যাবে, এটা আশা রাখি। আমেরিকার সঙ্গে চুক্তি, কারণ চুক্তি হইতে পারে, যদি বাণিজ্যিক চুক্তি হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে, কিন্তু সেটা মঙ্গলজনক হবে এটাই আমরা আশা করি। কিন্তু অমঙ্গল হলে তো এটা পার্লামেন্ট গ্রহণ করবে না, করা উচিত না। না, আর একটা কথাকে আন্দোলনকারী বলবে, কিন্তু যাচাই করে দেখতে হবে যে কতটা সত্য কতটা মিথ্যা। কারণ আমাদের বাঙালির একটা স্বভাব আছে, যেমন তৈলের অভাব নাই কিন্তু অভাবের স্বভাব আছে, পেঁয়াজের অভাব নাই কিন্তু আমাদের নেশারের অভাব আছে। এভাবে আমরা বিভিন্ন সময় দেখছি। যদি শুনি যে লবণ কমে গেছে, আমি এই ফার্ম গেট থেকে এখান থেকে আমি চাবো, আমি এই প্রেস ক্লাব থেকে চাবো যে 10 কেজি লবণ কিনে বাসায় যাই। আসলে কিন্তু লবণের অভাব নাই, আমাদের মানসিকতার একটা অভাব আছে, আমাদেরকে বাঙালিকে এই অনুসারে। আরেকটা কথা, এই দেশটা কিন্তু ফেরেস্তায় চালায় না। বঙ্গবন্ধু নিজে বলে গেছে যে সব দেশে পায় সোনার খনি, আমি পাই চালের খনি, আমি পাই চোরের খনি, 7.5 কোটি বাঙালি রাষ্ট্র কোটি কম্বল আমার ভাগের ডাকুই। তাহলে ও সময় চলছিল। আবার নির্বাচন কমিশনার বলছে কম্বলের যদি লোম বাঁচে তাহলে তো কম্বলই থাকবে না, অর্থাৎ এখন ডিজিটাল চোর আছে। তাহলে আমাদের বাংলাদেশে বাঙালির ভিতরে প্রশাসনে বলেন, মাঠে বলেন, নেতার ভিতরে বলেন, দেখা যাচ্ছে যে শতকরা 40-45 জন করাপ্টেড মানুষ আছে। এই করাপ্টেডেরাই তো দেশটাকে শোষণ করে, শাসন করে। আর আমরা যারা নিরীহ আছি, আমরা তো খেটে যাইতে আছি, যখন যা বলে সেইটাই স্বাগতম জানাইতে আছি, যেটা বিরোধিতা করা লাগে বিরোধিতা করি। তবে যে কোনো সরকারকে, এই 18 বছর পরে সরকার হয়েছে বিএনপি সরকার, একে সময় দিতে হবে, বুঝতে হবে এই সরকারটা কোন দিকে যাচ্ছে। আর যারা সংসদে গেছে তারা যে সব বিএনপির চামচা হয়ে যাবে, বিএনপির বিরুদ্ধে কথা বলবে না, এটা আমরা মনে করি না। কারণ আমরা দেখছি এই জুলাই সনদে বিভিন্ন ভাবে এরা দাবি করে যে না, ওনারা একই পতাকা তলে গেছে, ওনারা জোট করে ফেলছে, ওনারা হাতে মিলে চলতে আছে, সংসদ অকার্যকরী হয়ে গেছে। তা আমার মনে হয় যে